জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ ক্লাস নেব। আজকে আমরা নদী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো। প্রথমে আমাদের নদী সম্পর্কে যদি পড়তে হয়, নদীর ভূমিরূপ কিভাবে তৈরি হয়, নদীর ক্ষয় কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এইগুলো সম্পর্কে জানার আগে নদী সম্পর্কে কিছু তথ্য ভীষণ জানা জরুরি। তাই এই ক্লাসটা আমি তোমাদের করাচ্ছি। এখানে আমরা প্রথমে জানবো যে নদী খাত ও তার উপাদান কি কি আছে। এই নদী খাত ও তার উপাদান যদি পড়তে যাও, প্রথমে তোমাদের জানতে হবে নদী প্রস্থ বলতে কি বোঝায়। নদী প্রস্থ বলতে বোঝায় নদীর জল যে বরাবর প্রবাহিত হয়। ঠিক আছে, নদী খাতের মধ্যে প্রবাহমান জলের প্রস্থকে বোঝায় নদী প্রস্থ, যেটা বলা হয় উইথ। নদীর প্রস্থ বলতে বোঝায় নদীর খাত বরাবর প্রবাহমান জলের প্রস্থকে। ঠিক আছে, এখানে তবে নদীর প্রস্থ কোনটা হবে, এই বরাবর নদীর জল যাচ্ছে, তাই এটা হয়ে গেছে কি নদীর প্রস্থ। ডাব্লু দিয়ে ডিনোট করলাম আমি, এটা হলো নদীর প্রস্থ। এরপরে আর একটা শব্দ আছে তোমাদের মনে রাখতে হবে, যে সিক্ত পরিসীমা। ঠিক আছে, সিক্ত পরিসীমা বলতে কি বোঝায়, সিক্ত পরিসীমা বা ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটার ইংরেজিতে ডিনোট করা হয় পি দিয়ে, ডিনোট করলাম আমি। এখানে কি বোঝায়, নদী খাতের তলদেশ ও দেওয়ালের যতটা অংশ জলের তলায় থাকে সেই অংশকে বলা হয়, সেই অংশের দৈর্ঘ্যকে বলা হয় কি সিক্ত পরিসীমা। অর্থাৎ নদী খাতের যে অংশ জলের তলায় থাকে, ধরে নাও নদী খাতের যে অংশ জলের তলায় থাকে মানে কতখানি থাকে, যে এতখানি জলের তলায় থাকছে। ঠিক আছে, দেখাচ্ছি আমি, যে এই বরাবর এইখান থেকে এতখানি জলের তলায় থাকছে, এতখানি জলের তলায় থাকছে সবসময়, এটাকেই বলা হয় কি সিক্ত পরিসীমা। তাই এই যে এই বরাবর এই অংশটা হয়ে যাবে নদীর খাতের সিক্ত পরিসীমা, অর্থাৎ যে অংশটা নদীর জল দ্বারা ভিজে আছে সেটাকে বলা হয় কি সিক্ত পরিসীমা। 2 নম্বর পয়েন্ট তোমাদের কি আছে মনে রাখতে হবে, যে প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল। তবে সবুজ কালারের অংশটুকু হলো কি সিক্ত পরিসীমা, সবুজ কালারের অংশটুকু। আর লাল কালার যেটা আমি করলাম সেটা হবে নদীর প্রস্থ। এবার প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল বলতে কি বোঝায়, যে নদীর যতটা অংশ জুড়ে জল প্রবাহিত হয়, নদীর একটি প্রস্থচ্ছেদের যতটা ক্ষেত্রফল জুড়ে জল প্রবাহ হয় তাকে প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল বলা হয়। নদীর একটি প্রস্থচ্ছেদের যতটা ক্ষেত্রফল জুড়ে জল প্রবাহ হয় তাকেই বলা হয় কি প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দেখো যে এই A2 থেকে A1 পর্যন্ত যে অংশ জুড়ে নদীর জল প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় কি প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল। A1 থেকে A2 আমি এঁকেছি, দেখো এই A1 A2 বরাবর যেখান দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় কি প্রস্থচ্ছেদ বরাবর ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে আমরা পড়ব যে ডি, পড়তে হবে জলের গড় গভীরতা। জলের, এটার ইংরেজি হবে ক্রস সেকশনাল এরিয়া। আর জলের গড় গভীরতা বলতে কি বোঝায়, যে সারা বছর নদীর জলের যে গড় গভীরতা সেটাকে বলা হয় কি জলের গড় গভীরতা। নদীর জলের একটা তো গড় গভীরতা আছে, কোনো সময় বর্ষাকালে অনেকটা উঁচু হয়ে যায়, আবার একটা নির্দিষ্ট সময় শীতকালে বা গ্রীষ্মকালে নিচু হয়ে যায় জলের গভীরতা। এইটাই হলো আর একটা এর নাম আছে, আর একটা নাম হলো বা হাইড্রোলিক হাইড্রোলিক ব্যাসার্ধ। হাইড্রোলিক ব্যাসার্ধ এর ইংরেজি হলো হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াস।
এটা বলতে কি বোঝায়, যে নদীর জলের গড় গভীরতাকেই বলা হয় কি হাইড্রোলিক ব্যাসার্ধ। ঠিক আছে, নদীর জলের গড় গভীরতা শীতকালে ওঠানামা করে, শীতকালে যেমন নিচু নেমে যায় এবং বর্ষাকালে যেমন উপরে উঠে যায়। এটা কি করে পরিমাপ করা হয়? এটা পরিমাপ করা হয় যে এটা সূত্র হলো এ বাই পি। এখানে এ মানে কি বোঝায়? এ মানে বোঝায়, এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে, অর্থাৎ এখানে পি মানে এই যে সবুজ কালারের যে অংশটা এঁকেছিলাম আমি, এটা হলো পি। আর এ বলতে বোঝায় কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এ সমান সমান কি, এ সমান সমান হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে সিক্ত পরিসীমা দিয়ে ভাগ করলে, সিক্ত পরিসীমা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? হাইড্রোলিক ব্যাসার্ধ পাবো। নদীর জলের গড় গভীরতাকে হাইড্রোলিক ব্যাসার্ধ বলে। এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে সিক্ত পরিসীমা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হাইড্রোলিক রেডিয়াস। ঠিক আছে, বেশ। এরপরে নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল বলতে কি বোঝায়? এরপরে আর একটা শব্দ, নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল। নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট দূরত্বের পার্থক্যে যে উচ্চতার পার্থক্য হয়, তখন সেটাকে কি বলা হয়? নদীর দৈর্ঘ্য বরাবর ঢাল। তবে নদীর ঢাল ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে? সাধারণভাবে আমরা যে কোনো একটা জায়গার ভূমির ঢাল নির্ণয় করি, সেইভাবেই করতে হয়। ঠিক আছে, নদীর ঢাল সমান সমান নির্দিষ্ট দূরত্বে উচ্চতার পার্থক্য, আর ওই নির্দিষ্ট দূরত্ব। বোঝা গেছে? নদীর নির্দিষ্ট দূরত্বের মধ্যে উচ্চতার পার্থক্যকে বলা হয় কি? নদীর ঢাল। ঠিক আছে, যেমন এই যে একটা নদীর ঢাল এইভাবে নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে, তবে এখানে নদীর ঢাল কতখানি হয়েছে? এখানে দেখো যে আমি একটা প্রোফাইল এঁকেছি, এইখান থেকে এতখানিতে, এইখান থেকে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যতখানি ঢাল বেড়েছে, তার থেকে কিন্তু বি পয়েন্ট থেকে সি পয়েন্টে ঢালটা বেশি বেড়েছে। অর্থাৎ এইটাও ধরে নাও 5 কিমি, এটাও ধরে নাও 5 কিমি। তাহলে 5 কিমিতে নদীর ঢাল কম বেড়েছে, কিন্তু এই 5 কিমিতে নদীর ঢাল কি হয়েছে? বেশি বেড়েছে। অর্থাৎ এই 5 কিমি দূরত্বে যতটা ঢালের পার্থক্য হলো, সেটাই হলো নদীর ঢাল। ঠিক আছে, বেশ। এটা হয়ে গেল নদীর খাত ও উপাদান সম্পর্কে তথ্য। আর মনে রাখবে, উপত্যকা বলতে কি বোঝায়? নদীর জল যে অংশ দিয়ে প্রবাহিত হয় দুটো উচ্চভূমির মাঝ দিয়ে, অর্থাৎ এই দুটো উচ্চভূমির মাঝের যে খাত দিয়ে নদীর জল প্রবাহিত হয়, তখন সেটাকে বলা হয় কি? নদীর উপত্যকা। ঠিক আছে, তবে নদীর উপত্যকা শব্দটা লিখে নি, পড়ে নেবে। এটাকে বলা হয় রিভার ভ্যালি। রিভার ভ্যালি বা নদী উপত্যকা। নদী উপত্যকা বলতে বোঝায় যে এরকম একটা খাত যেখান দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে, তাকেই বলা হয় নদীর উপত্যকা। ঠিক আছে, এখানে কি হয়? নদীর জল প্রবাহিত হচ্ছে, এটাকেই বলা হয় নদীর উপত্যকা। এরপরে আমরা জানবো যে নদী খাতে জলপ্রবাহ। আমাদের আরেকটা বিষয় কি? নদী খাতের জলপ্রবাহ। ঠিক আছে, ফ্লুইড ফ্লো ইন ওপেন চ্যানেল। ফ্লুইড ফ্লো ইন ওপেন চ্যানেল।
এখানে নদী খাতে যে জলপ্রবাহ হয় সেটা দু ধরনের। একটা হলো সমপ্রবাহ, ইউনিফর্ম ফ্লো, আর একটা হলো 2 নম্বর কি, 2 নম্বর হলো অসম প্রবাহ। অসম প্রবাহকে ইংরেজিতে বলা হয় নন ইউনিফর্ম ফ্লো। বেশ, অসম প্রবাহ বলতে কি বোঝায়? সময়ের সাথে সাথে কি হয়, জল প্রবাহের গতি এবং দিকের পরিবর্তন যদি না হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে জলপ্রবাহের গতি এবং দিকের পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় সমপ্রবাহ। সময়ের সাথে সাথে জলপ্রবাহ গতি বা দিক পরিবর্তন না হলে তাকে বলা হয় সমপ্রবাহ। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে নদীর দৈর্ঘ্য বরাবর জলের গতিবেগ একই থাকে। আর অসম প্রবাহ কি? এখানে এর ঠিক উল্টোটা, অর্থাৎ জলপ্রবাহের গতি এবং দিক পরিবর্তন হয়। জলের গতি বা দিক পরিবর্তন হয়। ঠিক আছে, কেন হয়? জলপ্রবাহের গতি বা দিক পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে গভীরতাও পরিবর্তন হয়। কেন হয়? কারণ নদীর কোথাও গভীরতা বেশি, কোথাও কম, আবার গতিবেগ কোথাও কম, কোথাও বেশি। এই কারণে এটা কি হয়, অসম প্রবাহ তৈরি হয়। মনে রাখবে, নদীর গভীরতা সব জায়গায় সমান নয়। নদীর গতিবেগ কোথাও বেশি, আবার কোথাও কম। এই কারণে এই কারণেই কি হয়, অসম প্রবাহ তৈরি হয়। ঠিক আছে, আমাদের নদী খাতে জলপ্রবাহ হয়ে গেল, যেটাকে আমরা ইউনিফর্ম, যেখানে নদীর গতিবেগ গভীরতা পরিবর্তন হয় না, একই দিকে সারা বছর ধরে জলের গতিবেগ একই থাকে। আর অসম প্রবাহতে কি হয়, নদীর গতিবেগ, নদীর দিক এবং গভীরতা পরিবর্তন হয়। তার কারণ কি, নদীর সব জায়গায় নদীর ঢাল, নদীর গভীরতা, নদীর জলের গতিবেগ সমান থাকে না। সেই কারণে অসম প্রবাহ তৈরি হয়, আবার কোথাও সমপ্রবাহ তৈরি হয়। ঠিক আছে, সমপ্রবাহ প্রায় খুবই কমই দেখা যায়। ঠিক আছে, কারণ অসম প্রবাহই বেশি, কারণ জলের গতি, দিক বেশিরভাগ জায়গায় আলাদা আলাদা হয়। এরপরে আমরা পড়ব নদী খাতের আকৃতি। নদী খাতের আকৃতি এর ইংরেজি হলো চ্যানেল প্যাটার্ন। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে চ্যানেল প্যাটার্ন বা নদী খাতের আকৃতি ক ধরনের হয়? নদী খাতের আকৃতি মোটামুটি আমরা এখানে 4 ধরনের বলবো। ঠিক আছে, 4 ধরনের। একটা হলো সরল রৈখিক নদী খাত। ঠিক আছে, সরল রৈখিক নদী খাত। 2 নম্বর পড়ব, এটাকে বলা হয় স্ট্রেট চ্যানেল।
স্ট্রেট চ্যানেল, কোনো যে নদী খাতের কোনো বাঁক নেই তাকে বলা হয় স্ট্রেট চ্যানেল। তারপরে নদী বাঁক সমৃদ্ধ খাত ইংরেজিতে বলা হয় মিয়েন্ডারিং চ্যানেল। মিয়েন্ডারিং চ্যানেল। তারপরে আছে 3 নম্বর বিনুনিরূপী নদী খাত। বিনুনিরূপী নদী খাত, যাকে ইংরেজিতে বলা হয় ব্রেডেড চ্যানেল। আর লাস্ট আছে 4 নম্বরে আছে অ্যানাস্টোমোজিং। অ্যানাস্টোমোজিং, ইংরেজিতেও একই নাম, অ্যানাস্টোমোজিং চ্যানেল। এখানে মনে রাখবে যে সরলরৈখিক নদী খাতে কোনো বাঁক থাকবে না, ঠিক আছে? সরলরৈখিক নদী খাতে কোনো বাঁক থাকবে না, অর্থাৎ বলতে চাইছে মোটামুটি একটা কম দৈর্ঘ্যের নদী খাতকে যখন সরলরৈখিক মনে হবে তখন তাকে বলা হবে কি সরলরৈখিক নদী খাত, ঠিক আছে? এখানে তোমাদের মনে রাখতে হবে যে একটা শব্দ থল ওয়েগ। থল ওয়েগ, এখানে একটা শব্দ বলিনি আমি। থল ওয়েগ বলতে কি বোঝায়? এটা মনে রাখবে, TH থলওয়েগ। থলওয়েগ বলতে বোঝায় নদীর তলদেশে যে উপত্যকা আছে সেই উপত্যকার সর্বগভীরতম অংশকে থলওয়েগ বলা হয়। নদী উপত্যকার তলদেশে সব থেকে গভীরতম অংশকেই বলা হয় কি থলওয়েগ। এখানে আমি লিখে দিচ্ছি নদীর উপত্যকার তলদেশের সর্বনিম্ন অংশকে, অর্থাৎ সব থেকে গভীরতম অংশ, সব থেকে গভীরতম অংশকে থলওয়েগ বলা হয়। অর্থাৎ এটা কি হবে? থলওয়েগ মানে কি? দ্য লাইন অফ লোয়েস্ট এলিভেশন within a valley or river channel, ঠিক আছে? নদীর সর্বগভীরতম অংশকে বলা হয় ভ্যালি অর রিভার চ্যানেল। বেশ, এখানে মনে রাখবে যে সরলরৈখিক নদী খাত আমি বললাম যে কম দৈর্ঘ্যের, মোটামুটি কম দৈর্ঘ্যের নদী খাত, যেটা সরলরৈখিক যদি মনে হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় সরলরৈখিক নদী খাত। এক্ষেত্রে কি হয়, এই খাতে বোঝা নদী যে বোঝাগুলো নিয়ে যায় সেটা সাধারণত ভাসমান হয়। ভাসমান হয় বলেই এটা কি হয়েছে, সরলরৈখিক নদী খাত তৈরি হয়েছে, ঠিক আছে? নদী যে বোঝাগুলি বহন করে নিয়ে যায় এখানে ভাসমান, নদীর বোঝাগুলি ভাসমান, ঠিক আছে? নদীর বোঝাগুলি ভাসমান। কিন্তু আরেকটা কথা মনে রাখবে যে এই যে নদী খাত, এই নদী খাতের যে গভীরতম বিন্দু সংযোগ রেখা, নদী খাতের গভীরতম বিন্দু সংযোগ রেখা, অর্থাৎ বা থালওয়েগ লাইন কিন্তু
একে বেঁকে চলে, একে বেঁকে চলে, অর্থাৎ নদীর তলদেশের যে গভীরতা সেটা কিন্তু সব জায়গায় সমান হয় না, ঠিক আছে। আর তার সাথে কি হয়, খাতের পাশে অনুচ্চ পয়েন্ট বার তৈরি হয়, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা হলো সরলরৈখিক নদী খাত, ঠিক আছে। সরলরৈখিক নদী খাত এটা, যেটা কম দৈর্ঘ্যের একটা নদী খাত, যেটা প্রায় সমান্তরাল মনে হবে, কিন্তু থলয়েড বিন্দুগুলো কিন্তু সব জায়গায় সমান নাও হতে পারে, অর্থাৎ এঁকে বেঁকে চলে থলয়েড রেখাগুলো, ঠিক আছে। এরপরে আমরা পড়বো নদীবাঁক সমৃদ্ধ খাত বা মেন্ডারিং চ্যানেল। এই মেন্ডারিং চ্যানেল পড়ানোর আগে তোমাদের আমি একটা সূত্রের কথা বলি, সেটা মাথায় রাখবে, ঠিক আছে। এখানে আমরা পড়ব একটা গুরুত্বপূর্ণ শব্দ, যেটা পরীক্ষায় আসার মতো, মনে রাখবে। এটা হলো সাইনোসিটি ইন্ডেক্স বা বক্রতার হার। বক্রতার হার বা সাইনোয়াস সিটি ইন্ডেক্স, ঠিক আছে। এটা কিভাবে প্রকাশ করা হয়? এটা প্রকাশ করা হয় যে নদী খাতের বক্রতার মাত্রা খাতের দৈর্ঘ্যের সাথে উপত্যকার দৈর্ঘ্যের অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে। নদী খাতের বক্রতার মাত্রা খাতের দৈর্ঘ্যের সাথে উপত্যকার দৈর্ঘ্যের অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়। এই সংজ্ঞাটা দেখে মনে হচ্ছে যে কঠিন সংজ্ঞা, কিন্তু আমি এখন সূত্রটা লিখবো, দেখবে সহজেই বুঝতে পারবো। অর্থাৎ নদী খাতের বক্রতার মাত্রা খাতের দৈর্ঘ্যের সাথে উপত্যকার দৈর্ঘ্যের অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়, ঠিক আছে। অর্থাৎ এইটা সাইনোসিটি ইন্ডেক্স বা বক্রতার পরিমাপ করা হয়। সূত্রটা মনে রাখবে, তবেই হবে সংজ্ঞাটার থেকে সংজ্ঞাটা বুঝতে অসুবিধা হলে। সাইনোয়াস সিটি ইন্ডেক্স, এটা পি দিয়ে আমি প্রকাশ করলাম, পি। এটা কি হবে? খাতের দৈর্ঘ্য আর উপত্যকার দৈর্ঘ্য, ঠিক আছে। উপত্যকার দৈর্ঘ্য এটা দিয়েছিল চড়লে, খাতের দৈর্ঘ্য আর উপত্যকার দৈর্ঘ্য। স্কুম কি দিয়েছে? স্কুম দিয়েছে এইভাবে, যে নদীর প্রকৃত দৈর্ঘ্য বাই সরল রৈখিক দৈর্ঘ্য, নদীর প্রকৃত দৈর্ঘ্য বাই নদীর সরলরৈখিক দৈর্ঘ্য। এই সূত্রটা বিশেষ করে মনে রাখবে, যে নদীর প্রকৃতি দৈর্ঘ্য আর সরলরৈখিক দৈর্ঘ্য কি করে করা হয়। দেখো, এটা একটা নদী বাঁক, এইটা একটা নদী বাঁক। এবার এইখান থেকে এইটা যদি স্ট্রেট লাইনে টানা হয়, তবে এইটা হলো নদীর প্রকৃত দৈর্ঘ্য, ঠিক আছে।
সরি এটা হলো নদীর সরল রৈখিক দৈর্ঘ্য। এটা হলো লাল কালারটা হলো কি নদীর সরল রৈখিক দৈর্ঘ্য, সরল রৈখিক দৈর্ঘ্য। আর একবারে এই বরাবর যদি নদীর দৈর্ঘ্য মাপা হয় তখন সেটাকে বলা হয় কি নদীর প্রকৃত দৈর্ঘ্য। এই যে ব্লু কালার লাইনটা এইটা হলো নদীর প্রকৃত দৈর্ঘ্য। বোঝা গিয়েছে বিষয়টা? যদি যদি স্ট্রেট নদী হতো, স্ট্রেট একটা নদী স্ট্রেট হতো, এরকম স্ট্রেট হতো, তখন কি হতো যে এইটা নদী স্ট্রেট, এখানে এই জায়গাটা এইখানে দেখো যে এটা একটা নদী খাত, এটা একটা নদী খাত। এবার এবার এইখানে যদি আমি ক্যালকুলেশন করি, ধরে নাও এইখান থেকে এটা কতটা নদী বাঁক, এইখান থেকে এইটা কতটা নদী বাঁক, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। এই যে হলুদ কালার যে পয়েন্ট দুটো করলাম, এটা এ, এটা এ, এটা বি, এইখানের নদীর প্রকৃত দূরত্ব উপরে হবে। ধরে নাও নদীর প্রকৃত দূরত্ব এ থেকে বি, এ থেকে বি নদীর প্রকৃত দূরত্ব। এখানে যদি একবারে এখান থেকে বি পর্যন্ত যাই একে বেঁকে, তখন ধরে নাও নদীর দূরত্ব হলো 10 কিমি, ঠিক আছে। আর এইখান থেকে এই যে এই জায়গাটা থেকে একদম স্ট্রেট লাইনে যদি ডিস্টেন্স কভার করি, স্ট্রেট লাইনে, ঠিক আছে, স্ট্রেট লাইনে এইভাবে করি তাহলে ভালো হবে। এই বি পয়েন্টটা এখানে দিই, এই জায়গায় দিই, এটা বি। তবে এইখান থেকে যদি আমি স্ট্রেট লাইনে টানি, এখান থেকে যদি স্ট্রেট লাইনে টানি এই জায়গাটা, এটা নিশ্চয়ই কম হবে, এটা নিশ্চয়ই কম হবে। এখান থেকে এরকম স্ট্রেট লাইনে টানলাম, বারবার ভুল হচ্ছে, এরকম স্ট্রেট লাইনে টানলাম, তবে এই জায়গাটা একটা নির্দিষ্ট দূরত্ব হবে, কি হবে, কম দূরত্ব হবে। ধরুন এটা হয়ে গেল 8 কিমি, 8 কিমি হলো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কি হবে, একের বেশি বেরোবে তো, অবশ্যই একের বেশি বেরোবে। যদি যদি এখানে যদি এখানে 1 বেরোতো তবে বলতাম সরপিল, তবে বলতাম সরল রৈখিক। এখানে কত বেরোবে, প্রায় প্রায় ধরে নাও এখানে যদি ভাগ করি, 10কে 8 দিয়ে ভাগ করলে 10 ভাজিত 8, 1.25 বেরোলো, ঠিক আছে। তাহলে এটাকে কি বলবো, সরপিল, সরপিল বলবো। আর আরেকটা আমি করছি দেখো, এইখানে একটা স্ট্রেট এইরকম নদী, এই দুটো পয়েন্ট, এইখান থেকে এইটা হলো নদীর কি প্রকৃত দূরত্ব নয়, নদীর সরল রৈখিক দূরত্ব। এক্ষেত্রে কি করলাম, এখানে নদীর সরল রৈখিক দূরত্ব 2, আর এইখান থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাও যদি দূরত্ব মাপা হয় এটাও 2 হবে, কারণ এটা স্ট্রেট 2। তবে কি হলো, এটা প্রায় 1, ঠিক আছে। যদি 1 হয়, যদি 1 হয়, 1 হয়, তবে সেটাকে কি বলবো, স্ট্রেট, স্ট্রেট বলবো, ঠিক আছে। এটাকে কি বলবো, স্ট্রেট। তাই আমি বলছি যদি নদীর বক্রতার হার, এখানে মনে রাখবে স্টার দিয়ে লিখে রাখো, যদি বক্রতার মান বা সাইনাস সিটি ইন্ডেক্সের মান, ইন্ডেক্স 1 হয়, তবে নদী কি হবে, সরল রৈখিক। যদি 1.05 থেকে 11 হয় তখন তাকে বলবো সরপিল, এটা একটা। আর যদি 1.5 থেকে 3 হয় তখন তাকে বলবো কি, আঁকা বাঁকা।
ঠিক আছে, তখন তাকে কি বলবো, আঁকা বাঁকা। ঠিক আছে, যেটা সর্পিলকে ইংরেজিতে বলা হয় সাইনাস, সরলরৈখিককে বলা হয় স্ট্রেট, আর আঁকা বাঁকাকে বলা হয় মিয়েন্ডারিং। তবে এখানে বুঝতে পারলে বিষয়টা, যে নদীর সরল রৈখিক কিনা, সেটা সর্পিল কিনা বা মিয়েন্ডারিং কিনা, সেটা কি করে বুঝবো? তাহলে এটা দেখো, এই যে 1.25টা 1.25টা কিন্তু এই 1.05 থেকে 1.1 এর থেকে বেশি, তাই এটা কি হবে, মিয়েন্ডারিং হবে, অর্থাৎ আঁকা বাঁকা হবে। আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল স্ট্রেট, এটা হয়ে গেল স্ট্রেট, আর এটা হয়ে গেল কি, এই টোটালটা একটা কি নদী, মিয়েন্ডারিং তৈরি হয়েছে, অর্থাৎ আঁকা বাঁকা গতিপথটা আছে। তাই এখানে এই সূত্রটা মনে রাখবে, এই সূত্রটা স্পেশালি মনে রাখবে, যে নদী খাতের, নদীর প্রকৃত দূরত্বকে যদি সরলরৈখিক দূরত্ব দিয়ে ভাগ করা হয়, তখনই সেটাকে কি বলা হবে, সাইনাসিটি ইন্ডেক্স, অর্থাৎ নদীর প্রকৃতি দূরত্ব আর সরলরৈখিক দূরত্বের অনুপাতকে বলা হয় সাইনাসিটি ইন্ডেক্স। ঠিক আছে, তাই এখানে সরলরৈখিক নদী খাতে কত হবে, সাইনাসিটি ইন্ডেক্স 1.0। তাহলে নদী খাত বাঁক বা সমৃদ্ধ বাঁক যে খাত, তার কত হবে সাইনাসিটি ইন্ডেক্স, তার সাইনাসিটি ইন্ডেক্স হবে, তার সাইনাসিটি ইন্ডেক্স কি হবে, যে 1.5 থেকে 3। ঠিক আছে, আর বিনুনিরূপী নদী নকশা, সেটা কি বলা হয়, সেটা ছবিতে দেখাচ্ছি, তোমরা দেখো। আর এই যে এইটা দিয়েছে, এই যে নদী খাতের এই সাইনোসিটি ইন্ডেক্সটা দিয়েছে, এটা দিয়েছে স্কুম। ঠিক আছে, এই সূত্রটা দিয়েছে স্কুম। এইটার থেকে এইটা মনে রাখবে বেশি, যেটা যে এটা। ঠিক আছে, দেখো এটা হলো বিনুনিরূপী নদী নকশা। এই নদী নকশা দূর থেকে দেখে মনে হবে যে স্ট্রেটই যাচ্ছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে খাতে বিভক্ত হয়েছে। এই যে নদী যখন প্রবাহিত হচ্ছে, এখানে কতগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, এরকম এক একটা ব্রাঞ্চে এরকম ভাগ হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু এটা ওর জন্যই দূর থেকে দেখে মনে হচ্ছে, এইখান থেকে দেখে মনে হচ্ছে কিছু বাঁক আছে, কিন্তু সামগ্রিকভাবে নদী খাতটা যদি দেখো, সামগ্রিকভাবে নদী খাতটা যদি দেখো, তবে কিন্তু এখানে তেমন কোনো বাঁক নেই। এখান থেকে নদী স্টার্ট হচ্ছে, প্রায় সোজাই যাচ্ছে, কিন্তু নদীর ভেতরে এরকম ভাগ ভাগ হয়ে গেছে। নদীর খাত যদি দেখি তবে বক্রাকার বা সর্পিল মনে হয়, কিন্তু সমগ্র নদীটাকে যদি একত্রে পর্যবেক্ষণ করি, তখন কিন্তু এর বাঁকটা সেরকম করে মনে হয় না, এরকম স্ট্রেটই মনে হয়। তাই এটাকেই কি বলছে, বিনুনিরূপী নদী নকশা। এর জল চারপাশে বিভিন্নভাবে এরকম ব্রাঞ্চে ভাগ হয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় বিনুনিরূপী নদী নকশা। মেয়েদের চুলের বিনুনির মতো লাগে, তাই এটাকে বলা হয় বিনুনিরূপী নদী নকশা। এর এর সাইনোসিটি ইন্ডেক্স কত হবে, এর সাইনোসিটি ইন্ডেক্স 3-এর কম হবে। ঠিক আছে, 3-এর কম বলছি, 1.3-এর কম হবে। ঠিক আছে, বিনুনিরূপী নদী নকশার সাইনোসিটি ইন্ডেক্স কত হবে, 1.3, অর্থাৎ 1.3-এর কম। এটা হয়ে গেল বিনুনিরূপী নদী নকশা। এরপর আছে অ্যানাস্টোমোসিং নদী নকশা, কি সেটা ছবিতে দেখাই। দেখো অ্যানাস্টোমোসিং নদী নকশায় কি হয়েছে, যে নদীর মাঝখানে এরকম কিছু চরের অবস্থান করছে, দ্বীপ, নদী দ্বীপের অবস্থান করছে, তার জন্য নদীটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়েছে। নদী এরকম চরের, লাল কালারের এরকম চরের জন্য কি হচ্ছে, নদীটা এই দিক দিয়ে ভাগ হয়ে চলে গিয়েছে, এই দিক দিয়ে চলে গেছে। ঠিক আছে, এই পাড়টা এই দিক দিয়ে গেছে, আর মাঝখানের পাড়টা এরকম ভাবে পড়ে আছে, নদীটা ভাগ হয়ে চলে গেছে। তাই এই অ্যানাস্টোমোসিং বলতে বোঝায় যে মাঝে কোনো বসতি বা স্থায়ী বৃহত্তর যদি কোনো দ্বীপ অবস্থান করে, সেটা যদি উদ্ভিদে ঢাকা কোনো নদীর চর হয়, তবে নদী এরকম ভাগ হয়ে যায়। ঠিক আছে, সেটাকে বলা হয় কি, অ্যানাস্টোমোসিং নদী নকশা। ঠিক আছে, অ্যানাস্টোমোসিং নদী খাত। আর এইখানে অ্যানাস্টোমোসিং নদী খাতের যে সাইনোসিটি ইন্ডেক্স হবে, সেটা কত হবে, 2.0, অর্থাৎ 2-এর কম। এটা হবে এর সাইনোসিটি ইন্ডেক্স। ঠিক আছে, অ্যানাস্টোমোসিং এর
সাইনোসিটি ইন্ডেক্স এটা। আর এইখানে কত হচ্ছিল, কত বললাম, 1.3-এর কম। ঠিক আছে, এই দুটোর মধ্যে কি হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্য হলো যে বিনুরূপী নদী নকশা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে আবার মিলছে। ঠিক আছে, ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে আবার মিলছে। এইখানে দেখো ব্রাঞ্চে ভাগ হয়ে ওই দিকে চলে গেছে, মিলছে কিনা পরে ঠিক নেই। আর এখানে কি অ্যানাস্টোমোসিং এর স্থায়ী স্থায়ী দ্বীপ তৈরি, স্থায়ী দ্বীপ তৈরি হবে। ঠিক আছে, কিন্তু এখানে অস্থায়ী, কখন আবার সরে যায় ঠিক নেই। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে একটু অত্যাধিক বাঁক মনে হচ্ছে না। এখানে দেখো, এখানে এই যে নীল কালারের এটা আঁকছি আমি, এই যে এইটা এটা এইদিকে বাঁক নিয়ে গেছে, আবার এইটা এরকম বাঁক নিয়ে গেছে। কিছু জায়গায় কি হচ্ছে, অ্যানাস্টোমোসিং এ কি হচ্ছে, একবার কাছাকাছি আসছে, ভাগ হয়ে যাচ্ছে, আবার একসঙ্গে মিলেও যাচ্ছে দূরে গিয়ে। ঠিক আছে, বেশ, আমি একটা লিস্ট দেখাই, ছক দেখাই, সেই ছকটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এই ছকটাই দেখো, যে এখানে একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি। যদি মিয়েন্ডারিং হয়, নদী নকশা মিয়েন্ডারিং হয়, তবে এর সাইনোসিটি ইন্ডেক্স কি হবে, 1.5-এর বেশি। বিনুরূপী নদী নকশা যদি হয়, 2 বা অধিক খাত, চর বা ছোট দ্বীপ সমৃদ্ধ হবে। একটু আগে বললাম যে বিনুরূপী আর অ্যানাস্টোমেজিং এর পার্থক্য কি, দেখো এখানে বলছে 2 বা অধিক খাত, চর বা ছোট দ্বীপ সমৃদ্ধ হবে, কিন্তু অ্যানাস্টোমোজিং এ কি হবে, 2 বা অধিক খাত, মাঝখানে বৃহৎ ও স্থির দ্বীপ হবে। এখানে অ্যানাস্টোমোসিং এ বৃহৎ এবং স্থির দ্বীপ, আর বিনুনী রূপে 2 বা অধিক খাত, চর এবং ছোট দ্বীপ সমৃদ্ধ। বিনুনী রূপীতে এখানে সাইনোসিটি ইন্ডেক্স হয় 1.3-এর কম, আর অ্যানাস্টোমোসিং এ হয় 2-এর কম। ঠিক আছে, 2-এর কম হবে। আর সরল রৈখিকে কি হবে, 1.5-এর কম হলে তখনই তাকে বলা হয় কি, সরল রৈখিক। ঠিক আছে, এবার এখানে নদীবাগ সমৃদ্ধ যদি মিয়েন্ডারিং হয়, এখানে মনে রাখবে যে কি তৈরি হয়, ভাসমান বা মিশ্র বোঝা, অনেক ধরনের বোঝা থাকবে। নদী বাঁক তৈরি হয় কি জন্য, প্রচুর পরিমাণে বোঝা আছে, ভাসমান বোঝাও আছে। ঠিক আছে, বোঝার প্রকৃতি এখানে অ্যানাস্টোমোসিং এ কি আছে, ভাসমান বোঝা বেশি, আর বিনুরূপীতে নদী খাতের বোঝা আছে। এখানে ক্ষয়ের প্রকৃতি কি হয়, মিয়েন্ডারিং এ খাতের গভীরতা এবং বাঁকের প্রস্থ বৃদ্ধি হয়, আর খাত বা পার্শ্ববর্তী চর বা পয়েন্ট বার তৈরি হয়। মিয়েন্ডারিং এ মনে রাখবে পয়েন্ট বার বা পার্শ্ববর্তী চরার তৈরি হয়, চর। ঠিক আছে, এইখানে এইটাই মনে রাখবে যে মিয়েন্ডারিং এর সাইনোসিটি ইন্ডেক্স 1.5, স্ট্রেটের সাইনোসিটি ইন্ডেক্স 1.5-এর কম। অ্যানাস্টোমোসিং হলো স্থির দ্বীপ, বৃহৎ এবং স্থির দ্বীপ, আর বিনুনী রূপীতে অধিক খাত বা চর থাকবে কিন্তু ছোট দ্বীপ সমৃদ্ধ। ঠিক আছে, তবে আমরা বুঝতে পারলাম যে নদীর সাইনোসিটি ইন্ডেক্স দেখে নিলাম কি, তারপরে দেখলাম কি নদী খাতের আকৃতির বিভিন্ন ভাগ। এরপরে আমরা পড়ব যে নদী উপত্যকার বা খাতের রূপ। ঠিক আছে, নদী উপত্যকা বা খাতের রূপ। এখানে নদী উপত্যকা বা খাতের রূপ দু ধরনের, একটা হবে সমখাত, সমখাতকে বলা হয় সিমিট্রিক্যাল চ্যানেল, সিমিট্রিক্যাল চ্যানেল। আর 2 নম্বর হবে অসমখাত, অসমখাত বা অ্যাসিমিট্রিক্যাল চ্যানেল। এখানে আমি দুটো ছবি দেখাই, তাড়াতাড়ি হবে বলতে। তাহলে দেখো, সিমিট্রিক্যাল মানে কি, এটা একটা নদী খাত এরকম যদি থাকে সেটাকে বলা হয় সিমিট্রিক্যাল, দুই পা সাইডে যখন সমান হবে। ঠিক আছে, দুই সাইডে সমান, দেখো দুই সাইডে সমান, এই অংশটাও সমান, এই অংশটাও সমান আছে, এটাকে বলে সিমিট্রিক্যাল। আর আসিমিট্রিক্যাল কি হবে, যে একদিকটা মৃদু ঢালু আর একদিকটা খাড়া ঢালু এরকম, এটাকে বলা হয় অ্যাসিমিট্রিক্যাল। এটা হলো নদী খাতের অ্যাসিমিট্রিক্যাল রূপ। ঠিক আছে, নদী খাতে অ্যাসিমিট্রিক্যালি রূপ। তাহলে এইখানে থলয়েগ রেখা, থলয়েগ মানে আমরা বললাম নদী খাতের সর্বশেষ
যে তলদেশে গভীরতা যেখানে বেশি, যে স্থলবেগ কি হবে একবারে মাঝখানে হবে, কিন্তু এখানে দেখো স্থলবেগ কোথায় আছে, এক সাইডে আছে। স্থলবেগ অর্থাৎ লোয়েস্ট বিন্দু কোথায় আছে, এক সাইডে আছে। ঠিক আছে, এটা ভীষণভাবে মনে রাখবে। স্থলবেগ বিন্দুটি এখানে কি হবে, মনে রাখবে স্থলবেগ বিন্দুটি অ্যাসিমেট্রিক্যালে, স্থলবেগ বিন্দু মানে গভীরতম অংশ, গভীরতম বিন্দু মানে নদী খাতের গভীরতম বিন্দু এক পাশে থাকবে, এক পাশে থাকবে নদী উপত্যকার। ঠিক আছে, আর এখানে সমখাতে কি থাকবে, মাঝখানে থাকবে স্থলবেগ বিন্দু। সমখাতে কি থাকবে, মাঝখানে থাকবে। ঠিক আছে, এখানে দুদিকের ঢাল কি হলো, দুদিকের ঢাল এই বরাবর ঢালও সমান, এই বরাবর ঢালও সমান। আর এখানে একদিকে খাড়া ঢালু হলো আর একদিকে মৃদু ঢালু হলো, এটা হলো নদী খাতের রূপ। ঠিক আছে, এইখানে এই পয়েন্টটা মনে রাখবে, স্থলবেগ বিন্দু গভীরতম বিন্দু এক পাশে থাকে নদী উপত্যকাতে অ্যাসিমেট্রিক্যালে, আর এখানে কি থাকবে, মাঝখানে থাকবে স্থলবেগ বিন্দু। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর এইখানে এই জায়গাটায় আন্দোলন, সর্বাধিক আন্দোলন কোথায় তৈরি হবে, আন্দোলন মানে জলের ভেতরের একটা টার্বুলেন্স। ঠিক আছে, টার্বুলেন্স মানে কি আমরা পরে পড়ছি। টার্বুলেন্স মানে বোঝায় নদী প্রবাহে সাধারণত তো হয় কি হয়, নদীর প্রবাহের দিকের সাথে কিছুটা গতিবেগের পরিবর্তন হয়। গতিবেগের পরিবর্তন কোথায় হবে, যেখানে আন্দোলন বেশি হবে। ঠিক আছে, যেখানে আন্দোলন বেশি সেখানে গতির পরিমাণটা পরিবর্তন হবে বেশি। আন্দোলন বলতে কি বোঝায়, গতিবেগের পরিবর্তন। তবে এইখানে সিমেট্রিক্যালে গতিবেগের পরিবর্তন কোথায় হবে, যেখানে আন্দোলন বেশি। তাহলে আন্দোলন কোথায় বেশি হবে, এই জায়গাটায় আন্দোলন বেশি, এই জায়গাটায় আন্দোলন বেশি। ঠিক আছে, এই জায়গাটায় আর এই জায়গাটায় আন্দোলন বেশি, আন্দোলন বেশি। আর এইখানে আন্দোলন কোথায় বেশি হবে, এই জায়গাটায় আন্দোলন বেশি হবে আর এই জায়গাটায় আন্দোলন বেশি হবে। ঠিক আছে, আমি একটা ছবি দেখাই। আর গতিবেগ সর্বাধিক কোথায় হবে, এই বরাবর নদীর গতিবেগ সব থেকে বেশি হবে, এই বরাবর নদীর গতিবেগ সব থেকে বেশি হবে। ঠিক আছে, এই বরাবর এই রকম করে আমি এঁকে দিচ্ছি, ভালো হবে। এই বরাবর গতিবেগ বেশি, আর এখানে কোন বরাবর গতিবেগ বেশি, এই বরাবর। ঠিক আছে, লাল কালারের এই অংশটা, লাল কালারের এই অংশটা গতিবেগ বেশি, আর ব্লু কালারের অংশটা আন্দোলন বেশি, আন্দোলন বেশি। আন্দোলন বেশি মানে কি, গতির পরিবর্তন হবে। ঠিক আছে, বোঝা গেছে, গতির পরিবর্তন হবে। অর্থাৎ কেমন হবে, এই বরাবর, এই বরাবর জল কিছুটা সরে যাবে। ঠিক আছে, আমি একটা ছবি দেখাই, ছবিতে ভালো বুঝতে পারবে। দেখো এখানে ছবিটাই লক্ষ্য করো যে এই দিকটা, এই দিকটা কি, এই দিকটা হলো খাড়া ঢালু। ঠিক আছে, এই দিকটা খাড়া ঢালু, আর এই দিকটা, এই খানটা বরাবর কি, এটা হলো মৃদু ঢালু, ব্লু কালারের অংশটা। তাই অসম খাতে কি হয়, একদিকটা খাড়া ঢালু একদিকটা বিষম ঢালু, অসম খাতে হবে। আর সমখাতে কি হবে, দুদিকটাই সমান ঢালু হবে, দুদিকটাই কি হবে, সমান ঢালু হবে। আর এখানে গতিবেগ, সর্বাধিক গতিবেগ কোথায় হবে, এই যে এই বরাবর সর্বাধিক গতি হবে। যে লাল কালারের যে লাইনটা লাগছি আমি, এই বরাবর সর্বাধিক গতি হবে। ঠিক আছে, এই যে এই বরাবর সর্বাধিক গতি। আর সর্বাধিক আন্দোলন কোথায় হবে, সর্বাধিক আন্দোলন হবে এই যে এই বরাবর, এই বরাবর সর্বাধিক আন্দোলন। ঠিক আছে, এই বরাবর সর্বাধিক আন্দোলন। যেখানে আমি এই যে পার্পেল কালার দিচ্ছি, বেগুনি কালার, সেই জায়গাটায় সর্বাধিক আন্দোলন হবে, অর্থাৎ গতির পরিবর্তন হবে। আর মাঝখানের এই জায়গাটায় সর্বাধিক গতি হবে। ঠিক আছে,
বেশ। আর এখানে কি হবে, সর্বাধিক আন্দোলন কোথায় হবে? সর্বাধিক আন্দোলন হবে এই যে এই জায়গাতে আর এই জায়গাতে। যেখানে পার্পেল কালার দিচ্ছে আমি সেটা সর্বাধিক আন্দোলন, আর যেখানে এই যে লাল কালার দিলাম সেটা সর্বাধিক গতিবেগ এখানে হবে। বোঝা গিয়েছে? সর্বাধিক গতিবেগ সর্বাধিক আন্দোলন কোথায় হবে? বেশ। আর থলয়িক বিন্দু কোথায় হবে? থলয়িক বিন্দু সমখাতে। আর একবার বলি, থলয়িক বিন্দু এটা পরীক্ষা দিতে পারে, সমখাতে মাঝখানে হবে থলয়িক বিন্দু, আর অসমখাতে থলয়িক বিন্দু নদীর এক সাইডে হবে। বেশ। এরপরে আমরা দুটো শব্দ সম্পর্কে জানবো। এই দুটো শব্দ সম্পর্কে জানার আগে এটা আমরা কি পড়লাম? এটা বললাম যে নদীর উপত্যকা খাতের রূপ। এটা বললাম আমরা প্রস্থ বরাবর রূপ। ঠিক আছে, এটা কি পড়লাম? এটা নদী খাতের উপত্যকার রূপ পড়লাম কি? প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর মানে কি বোঝায়? ফ্রম অ্যাক্রস দ্য চ্যানেল, ফ্রম অ্যাক্রস দ্য চ্যানেল। আর নদী উপত্যকার খাতের রূপ কে ইংরেজিতে বলা হয় কি? যে চ্যানেল ফর্ম। ঠিক আছে, প্রস্থ বরাবর রূপ আমরা পড়ে নিলাম। প্রস্থ বরাবর রূপ হলো সমখাত আর অসমখাত। প্রস্থ বরাবর রূপ হলো সমখাত বা অসমখাত। আর এরপরে পড়বো দৈর্ঘ্য বরাবর রূপ। দৈর্ঘ্য বরাবর রূপের মধ্যে মনে রাখবে পুল এবং রিপিল। পুল এবং রিপিল। ঠিক আছে, যে দৈর্ঘ্য বরাবর রূপ, দৈর্ঘ্য বরাবর নদী খাতের রূপ। দৈর্ঘ্য বরাবর নদী খাতের রূপ কি হবে? একটা হবে পুল, ঠিক আছে, ইংরেজিতে পুলও বলা হয়। আর 2 নম্বর হবে রিপিল। ঠিক আছে, পুল এবং রিপিল। এবার পুল কোথায় হয়? পুল মানে মনে রাখবে ক্ষুদ্র সঞ্চয়, অর্থাৎ নদীর যে সমস্ত জায়গা নিচু জায়গা, নদীর দৈর্ঘ্য বরাবর যে সমস্ত জায়গা নিচু, সেইখানে কি হবে? ক্ষুদ্র সূক্ষ্ম পদার্থ সঞ্চিত হবে। এটা মনে রাখবে, নদীর দৈর্ঘ্য বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর যেখানে নিচু সেখানে সূক্ষ্ম পদার্থ সঞ্চয় হয়, তাকেই পুল বলে। আর রিপিল মানে কি? রিপিল হলো যেখানে উঁচু স্থান আছে নদী উপত্যকার তলদেশে, নির্দিষ্ট দূরত্ব অন্তর, নির্দিষ্ট দূরত্ব অন্তর উঁচু স্থানে মোটা বা স্থূলকার পদার্থ জমা হয়, একে রিপিল বলে। ঠিক আছে, দেখো ছবি আঁকছি, ছবিতে দেখে নাও। এটা একটা নদী খাতের অংশ, এখানে আঁকি। এটা হলো নদী খাতের অংশ, নদী খাতের তলদেশ। এটা এটা নদী খাতের তলদেশ। এর ওপর দিয়ে নদীর জল গেছে। এটা হলো নদীর উপত্যকার উপরের জল, হাই ওয়াটার সারফেস। ঠিক আছে, হাই ওয়াটার সারফেস। এটা হলো নদী উপত্যকার হাই ওয়াটার সারফেস। একটু ঠিকঠাক করে আঁকি।
এটা হলো হাই ওয়াটার সারফেস, হাই ওয়াটার সারফেস। এই হাই ওয়াটার সারফেস হলো উঁচু অংশটা। এবার নদীর এই যে নিচু অংশে, এই নিচু অংশে, এটা হলো নিচু অংশ, এখানে কি জমা হবে? সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ জমা হবে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পুল। এই অংশে হবে পুল। আর এই জায়গাগুলোতে বড় বড় অংশ জমা হবে। ঠিক আছে, বড় বড় অংশ জমা হবে। একটু বড় করি। এটাকে বলা হয় রিপিল। এই অংশে কি তৈরি হবে? রিপিল। ঠিক আছে, যেখানে বড় উঁচু জায়গা সেইখানে বড় বড় বোল্ডার জাতীয় পদার্থ জমা হবে। ঠিক আছে, আর যেখানে নিচু জায়গা সেইখানে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ জমা হবে, যেটাকে বলা হচ্ছে পুল। এই পুল এবং রিপিল, যেহেতু এখানে রিপিল আছে, এই নদীর জল কিন্তু রিপিলের জন্য কি হয়ে যাবে? কিছুটা ভাগ হয়ে যেতে পারে এবং নদীর গতিবেগও কমে যেতে পারে। বোঝা গিয়েছে? নদীর গতিবেগ এর জন্য কি হবে? কোথাও কোথাও যদি এরকম বড় বড় রিপিল জমতে শুরু করে, এরকম নদীর তলদেশে যদি এরকম রিপিল জমতে শুরু করে, তো বড় পাথর জমতে শুরু করে, তখন নদী কি হবে? ভাগ হয়ে যাবে। তাই রিপিল কে এড়িয়ে নদী কি হয়? এক পাশ দিয়ে প্রসারিত হয়, আবার রিপিলের মাঝখান দিয়ে প্রসারিত হয়ে চলে যায়। অর্থাৎ থলয়েক বিন্দু কি হয়? দুভাগে ভাগ হয়ে যায়। থলয়েক বিন্দু কি হয়? দুভাগে ভাগ হয়ে যায়। তাই মনে রাখবে, এখানে রিপিল যদি হয় কোনো একটা জায়গায়, নদীর গতিবেগ অনেকটা কমিয়ে দেয়। ঠিক আছে, বহন ক্ষমতাও কমিয়ে দেয়। তবে রিপিল কি করবে? নদীর বহন ক্ষমতা কমায়। থলয়েক বিন্দুকে থলয়েক বিন্দুকে থলয়েক বিন্দুকে কি করে? দুভাগে ভাগ করে। দুভাগে ভাগ করে, অর্থাৎ গভীরতা দুই সাইডে আলাদা আলাদা করে দেয়। এক সাইডে মাঝখানে উঁচু হয়ে যায়, আর দুই সাইডে ভাগ করে দেয়। তাই এই দুটো পয়েন্ট মনে রাখবে। ঠিক আছে, বেশ। তবে দেখতে পেলে নদী খাত সম্পর্কিত এবং নদী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ, এবং এই ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগছে ক্লাস জানিও। ঠিক আছে, আমি তোমাদের চ্যাপ্টার ভিত্তিক, সিলেবাস ভিত্তিক ক্লাস নিচ্ছি। এরপরে আমরা কি করব? নদীর যে শক্তি, সেই শক্তি কার কার উপর নির্ভর করে, এবং নদীর যে ক্ষয়কার্যের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, বেশ, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।